আচ্ছা, আপনার হাতেও কি 2-3 দিনের ছুটি জমে আছে আর আপনি এই কোলাহল ছেড়ে পালিয়ে যেতে চাইছেন এমন একটি জায়গায় যেখানে মেঘেরা নীরবে বৈঠক করে পর্বতশৃঙ্গের সঙ্গে, নিজেদের অস্তিত্বকে প্রত্যেক মুহূর্তে জানান দিচ্ছে চারপাশের ঘন সবুজ জঙ্গল, যেখানে জলপ্রপাতের গর্জন গ্রাস করে লেকের নিস্তব্ধতাকে। আমাদের শস্য শ্যামলা বাংলার আনাচে কানাচে কিন্তু এমন অনেক জায়গা আছে, আর আজ আমি আপনাদের এমন একটি জায়গার খোঁজ দিতে চলেছি যেখানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, জলপ্রপাত সব আপনারা একসাথে পেয়ে যাবেন। সেই দুর্দান্ত জায়গাটির নাম হলো পুরুলিয়া। 2-3 দিনের ছুটি হাতে জমিয়ে আমিও সোজা চললাম পুরুলিয়া। হাওড়া জাংশন থেকে রাত 11:35 180111 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন ধরে সোজা পৌঁছে গেলাম আদ্রা জাংশন। ভোর ভোর আদ্রা জাংশন পৌঁছে গিয়েই আমরা আমাদের গাড়িতে উঠে পড়লাম। এই গাড়িটি কিন্তু আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। ফোন নাম্বারে ফোন করে আপনারাও এই গাড়িটি প্রি বুকিং করে রাখতে পারেন। এই গাড়ির নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা একবার চেক করে নেবেন। গাড়িতে করে প্রথমেই সোজা চলে গেলাম জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় এলাকাটি কিন্তু ভীষণ সুন্দর, আর এটা হলো জয়চণ্ডী পাহাড়ের মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্স দিয়ে আপনারা এগিয়ে যাবেন বাঁধানো সিঁড়ি ধরে। বাঁধানো সিঁড়ি ধরে কিছুটা এগোনোর পর আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর দুর্গ, আর এই হচ্ছে সেই দুর্গটি। এই দুর্গটি দেখে আবার আপনারা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যান। ওপরের দিকে উঠলেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন একটি বজরংবলীর মন্দির। বজরংবলীর মন্দিরের পাশেই আপনারা পেয়ে যাবেন জয়চণ্ডী মাতার এই সুন্দর মন্দিরটি। আপনারা এখান থেকে দুটো মন্দির এবং পাহাড়ের দুর্দান্ত শোভা উপভোগ করার পরে আবার নিচের দিকে নেমে আসুন। আমরাও এসে আবার গাড়িতে উঠে পথ চলতে শুরু করলাম। পথ চলতেই চোখে পড়লো একটা দুর্দান্ত জিনিস। এখানে টাটকা তাজা খেজুরের রস দিয়ে গুড় প্রস্তুত হচ্ছে। একদম হাইজেনিক প্রসেসে কিন্তু এই গুড়গুলো তৈরি হচ্ছে। পাটালি গুড় আর ঝোলা গুড়। পাটালি গুড়ের কিলো 180 টাকা করে আর ঝোলা গুড়ের কিলো 130 টাকা করে। আমি 2 রকম গুড় 1 কিলো করে কিনে নিলাম। এই লোভ কি সামলানো যায় বলুন? গুড় কেনার পর গাড়িতে উঠে আমরা সোজা পৌঁছে গেলাম পাঞ্চেত ড্যাম দেখতে। পাঞ্চেত ড্যামটি কিন্তু আমার দুর্দান্ত লাগলো। পাঞ্চেত ড্যাম দেখে আমরা সোজা চলে গেলাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। গড় পঞ্চকোটে এসে সমতলে আপনারা বেশ কিছু প্রাচীন মন্দির কিন্তু দেখতে পাবেন। আর যদি আপনারা পাহাড়ের উপরে একটু ট্রেক করে ওঠেন তাহলে ওপরেও কিছু প্রাচীন স্থাপত্য কিন্তু দেখতে পাবেন, যেগুলো এখন প্রায় ভগ্নপ্রাপ্ত অবস্থায় কিন্তু রয়েছে। আমরাও পাহাড়ের ওপর দিকে ট্রেক করে উঠে পড়লাম আর এই ভগ্নপ্রাপ্ত প্রাচীন স্থাপত্যগুলো সামনে থেকে দেখে নিলাম। দেখে কিন্তু মনে হলো প্রায় বহু বছর পুরনো এই স্থাপত্যগুলো। আর এখান থেকে পাহাড়ের শোভাটিও কিন্তু দুর্দান্ত লাগছিল। যেহেতু আমরা অনেকটা ওপরে উঠে গেছি, তাই ওপর থেকে এই ঘন সবুজে মোড়া পাহাড়কে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এই মন্দিরটাই হচ্ছে মূল আকর্ষণ। এই মন্দিরটি দেখে আমরা আবার কিন্তু নিচের দিকে নেমে এলাম। আর নিচের দিকে আপনারা এরকম স্থাপত্য কিন্তু দেখতে পাবেন। এর পাশেই পেয়ে যাবেন এই মন্দিরটি। এটি হলো রাস মন্দির। আর রাস মন্দিরের পাশে এরকম আরো কিছু ভগ্নপ্রাপ্ত মন্দির আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজটি করে নিলাম। এই পুরো থালিটি নিয়েছিল আমাদের 50 টাকা। মধ্যাহ্ন ভোজের পর আমরা সোজা চলে গেলাম বরন্তী লেকের উদ্দেশ্যে। সেটা দেখে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। অযোধ্যা হিলটপে অবস্থিত এই হোটেলটির নাম নিহারিকা মালবিকা। এই হোটেলটি কিন্তু আমরা প্রি বুকিং করে নিয়েছিলাম। 8 জনের জন্য আমরা কিন্তু একটা ডরমেটরি বুক করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সেই রুমটা। প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিছানা,
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর কিন্তু রুমটি। পার ডে পার হেড আমাদের এই রুম ভাড়া পড়েছিল মাত্র 225 টাকা করে। এই হচ্ছে রুমের পরিস্থিতি, আপনারাই দেখুন। আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছিল। আর এই ছিল ওয়াশরুম। ওয়াশরুমে ওয়েস্টার্ন কমোড, বেসিন এবং শাওয়ার ছিল। অফুরন্ত জল, জলের কোনো অসুবিধাই কিন্তু হয়নি। আর এই হচ্ছে আমাদের হোটেলের সকালের দৃশ্য। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াক করতে। সেখানে এই ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় হলো। ইনি কিন্তু টাটকা তাজা খেজুরের রস বিক্রি করছেন। আমরা প্রত্যেকেই এই লোভ সামলাতে না পেরে 2 গ্লাস করে খেজুরের রস কিন্তু খেয়েছিলাম। এই খেজুরের রসের দাম নিয়েছিল গ্লাস প্রতি 20 টাকা। এরপর আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। সকাল সকাল গরম গরম লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। দাম পড়েছিল ওই 50 টাকা মতন। একটা লম্বা লিস্ট হাতে নিয়ে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় দিনের জার্নিটা শুরু করেছিলাম। প্রথমেই আমরা চলে গেছিলাম মার্বেল লেকে। চারিদিকে পাথর বেষ্টিত একটি পরিচ্ছন্ন জলরাশি। আর মার্বেল লেকের সৌন্দর্য যদি আপনাকে প্রপারলি দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে একটু পাহাড়ের ওপরের দিকে উঠতে হবে। কারণ আপনি পাহাড়ের যত উপরে উঠবেন মার্বেল লেকের সৌন্দর্য কিন্তু আপনার কাছে দ্বিগুণ বেশিভাবে ধরা দেবে। আর এই দেখুন, আমরাও ওপরের দিকে উঠে এলাম। আর ওপর থেকে কিন্তু মার্বেল লেকটি দেখতে দুর্দান্ত লাগছিল। একদম ঝকঝকে পরিচ্ছন্ন নীল জল। মার্বেল লেক দেখে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এরপর আমরা পৌঁছে গেলাম বামনি ফলস দেখতে। আর এটাই হলো বামনি ফলসের মেইন এন্ট্রান্স। এই পথ ধরে আপনাকে কিন্তু বেশ কিছুটা সময় নিচের দিকে নামতে হবে। আর পথ চলতে চোখে পড়ল আমাদের এরকম কিছু দৃশ্য। এইসব দেখে আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম। আর দেখুন, স্থানীয় ছেলেমেয়েরা তাদের নিজের হাতে খেজুর পাতা দিয়ে এরকম সুন্দর কিছু জিনিস কিন্তু বুনছে। আপনারা চাইলে এগুলো কিনতেও পারেন। আর এই সব দেখে নিয়ে আমরা আবার সামনের দিকে যখন নামতে শুরু করলাম তখন আমাদের কানে এলো জলপ্রপাতের শব্দ। সেই জলপ্রপাতের গর্জন অনুসরণ করতে করতে আমরা একদম বামনি ফলসের সামনে গিয়ে পৌঁছে গেলাম। ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে এই নিষ্কলঙ্ক জলরাশি নিজেই যেন তার নিজের রাস্তা তৈরি করে নিচ্ছে। এই পাথর বেয়ে জল একদম নিচের দিকে এসে পড়ছে। এই প্রচন্ড কোলাহলের মধ্যে এই সৌন্দর্য দেখে আমি কিন্তু বেশ কিছুটা সময় নীরব হয়ে গিয়েছিলাম। এরপর বামনি ফলস দেখে আমরা পৌঁছে গেলাম তুর্গা ড্যাম দেখতে। তুর্গা ড্যামে পৌঁছেই ডান হাত দিয়ে একটি রাস্তা সোজা উপরের দিকে উঠে যাচ্ছে। ওপরে উঠেই আছে এই ছোট্ট সুন্দর মন্দিরটি এবং মন্দিরের মধ্যে রয়েছে প্রভু শ্রীরামচন্দ্রের এই সুন্দর মূর্তি। সামনে এগোতেই চোখে পড়ল তুর্গা ফলস। তুর্গা ফলসের জলধারা থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে তুর্গা ড্যাম। চারিদিকে ঘন সবুজ জঙ্গলের মাঝে এই পরিচ্ছন্ন নীল জলরাশি সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর আরেকটু সামনে থেকে দেখব বলে একদম তুর্গা ড্যামের সামনে আমরা চলে এলাম। দেখুন কি পরিচ্ছন্ন জল। তুর্গা ড্যাম দেখার পর আমরা কিন্তু ওই দিন দুপুরের মধ্যাহ্ন ভোজটি সেরে নিলাম। আমরা কাছেই একটি রেস্টুরেন্টে চলে এলাম এবং সেখান থেকেই কিন্তু আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজটি করলাম। এই থালিটির দাম নিয়েছিল 80 টাকা। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে আমরা সোজা চলে গেলাম মুখোশ গ্রাম দেখতে। আসলে এই গ্রামটির নাম হলো চড়িদা গ্রাম, কিন্তু এখানকার মুখোশ এতই জনপ্রিয় যে এখন কিন্তু এই অঞ্চলটি মুখোশ গ্রাম বলেই বেশি পরিচিত। এই গ্রামের প্রায় 300টি পরিবারের এই কাজের সঙ্গে কিন্তু যুক্ত। বিভিন্ন ধরনের ছৌ মুখোশ, দেবদেবীর মুখোশ আপনারা এখানে পেয়ে যাবেন।
এই অঞ্চলের প্রত্যেকজন কারিগর মিলে কিন্তু এই শিল্পের সঙ্গে আজ ওতপ্রোতভাবে জড়িয়ে। মুখোশগ্রাম দেখেই আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা সেখান থেকে সোজা চলে গেলাম পাখি পাহাড় দেখতে। পাখি পাহাড় নামটি হওয়ার একটি বিশেষ কারণ আছে। পুরুলিয়া সিরিজের এই প্রত্যেকটি লোকেশন নিয়ে আমার কিন্তু আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। ডেসক্রিপশনে গিয়ে আপনারা লিঙ্কগুলো থেকে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। সেখান থেকে আপনারা এই প্রত্যেকটি অঞ্চলের ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। পাখি পাহাড়ে আপনারা এরকম কিছু প্রস্তরখণ্ড পেয়ে যাবেন যেখানে পাথরের ওপরে খোদাই করে বিভিন্ন পশু, পাখি, ফুল, লতা পাতা এসব তৈরি করা হয়েছে। তবে এই প্রস্তরখণ্ডগুলো কিন্তু পাশাপাশি সাজানো গোছানো অবস্থায় নেই। এই অঞ্চলে খুঁজে খুঁজে আপনাকে কিন্তু এই প্রস্তরখণ্ডগুলো বার করতে হবে। কি অসাধারণ লাগছে দেখুন এই স্থাপত্যটি। আমরা কিন্তু দলবদ্ধভাবে এই পাখি পাহাড়ে ঘুরে ঘুরে এই প্রস্তরখণ্ডগুলি আবিষ্কার করছিলাম। আপনারা চাইলে স্থানীয় গাইড কিন্তু নিতে পারেন। পাখি পাহাড় দেখার পর আমরা সেখান থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেলাম লহরিয়া শিব মন্দিরে। এই মন্দিরটি একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গের মন্দির। এখানে পুজোর ব্যবস্থাও আছে। স্থানীয় পুরোহিতদের সহযোগিতায় আমরা কিন্তু এখানে পুজোটি সম্পন্ন করেছিলাম। ভীষণ সুন্দর মন্দিরটি এবং পুজো দেওয়ার ব্যবস্থাও কিন্তু প্রচণ্ড ভালো। তাই পুজো দেওয়া নিয়ে কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। আমরা এখানে ভীষণ সুন্দরভাবে পুজোটি দেওয়ার পর মন্দির চত্বরটি ভালোভাবে ঘুরে দেখলাম। এই মন্দির নিয়েও কিন্তু একটি দুর্দান্ত কাহিনী আছে, আর সেটি নিয়ে যে ভিডিওটি আছে তার লিঙ্কও কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এরপর আমরা পাহাড়ের রাস্তা ধরে সোজা পৌঁছে গেলাম আপার ড্যামে। সেখান থেকে সূর্যাস্ত দেখে আমরা আবার নিচের দিকে নেমে এলাম। আর এখানে এসে সাক্ষী হলাম একটা অদ্ভুত মুহূর্তের। এদের দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এখানকারই ছেলে মেয়ে। এরা এদের বনভোজনের দিন মনোরঞ্জনের জন্য কিছু নৃত্য গীতের আয়োজন করেছে এবং তাদেরই অনুরোধে আমরা তাদের সঙ্গে পায়ে পা মেলালাম। আমাদের কিন্তু এই অভিজ্ঞতা হয়ে ভীষণ ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ আমরা এদের সঙ্গে, এদেরই গানে, এদেরই নাচে, এদের সঙ্গে সময় কাটিয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের নিজেদের হোটেলে। আবার আমরা এই হোটেলেই কিন্তু আজকের রাত্রি কাটালাম। দুদিন ধরে আমরা এমন হন্যে হয়ে ঘুরে বেরিয়েছি যে আমাদের রিসর্টটি এত সুন্দর সেটা আমাদের দেখাই হয়নি। তাই আজ সকালে আমরা চলে এলাম আমাদের রিসর্টটি একবার ভালোভাবে দেখব বলে। দেখেছেন কি দুর্দান্ত এই রিসর্টটি। আর এই রিসর্টটি কিন্তু প্রি বুকিং করা যায়। ডেসক্রিপশনে আমি এর নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেই নাম্বারে ফোন করে এই রিসর্টটি প্রি বুকিং করতে পারেন। এই শীতের সকালে আমরা প্রত্যেকে মিলে সকাল সকাল এক কাপ করে গরম গরম চা খেয়ে নিলাম। চা খেয়েই আমরা একটু আশপাশটা ঘুরে দেখব বলে বেরোতেই চোখে পড়লো ওই আগের দিনের ভদ্রলোককে, যিনি টাটকা তাজা খেজুরের রস বিক্রি করছিলেন। খেজুরের রস খেয়ে আমরা সামনের দিকে এগোতেই চোখে পড়লো একটি মন্দির। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মন্দিরটির মূল ফটকের সামনে থেকে একটি রাস্তা সোজা মন্দিরটি পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে। আমরা সেই রাস্তা ধরে মন্দিরটিতে এসে পৌঁছলাম। দেখলাম মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন 3D পেইন্টিং, যা রামচন্দ্রের জীবনী নিয়ে গঠিত। মন্দিরটির ভেতরেও রয়েছে দুর্দান্ত একটি মূর্তি। প্রভু শ্রীরামচন্দ্র, সীতা মাতা, লক্ষণ এবং একটি ছোট্ট বজরংবলীর মূর্তি কিন্তু এখানে রয়েছে। মন্দিরটি দেখে বেরিয়ে আমরা আবার গ্রামের বেঠো পথ ধরে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। সেখানে গিয়ে আমরা দেখলাম এই সীতাকুণ্ড। এই সীতাকুণ্ডের সঙ্গে কিন্তু রামায়ণের একদম সরাসরি যোগসূত্র আছে। তার গল্প জানতে হলে আমার ডেসক্রিপশনে সীতাকুণ্ড নিয়ে ভিডিও আছে, আপনারা একবার দেখতে পারেন। এই সীতাকুণ্ডের জল কিন্তু সকালের দিকে একদম গরম থাকে এবং খুব পরিচ্ছন্ন জল, এবং এই জল কখনো শুকোয় না। সীতাকুণ্ড দেখে আমরা আশপাশের শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি। দেখুন কি সুন্দর এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ, একদম পরিচ্ছন্ন মনোরম পরিবেশ দিয়ে সোজা এসে আমরা আজ সকালের ব্রেকফাস্টই করে নিলাম।
ব্রেকফাস্টই নিয়েছিল ওই 50 টাকা মতন। ব্রেকফাস্ট করে আমরা হোটেলে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আজকেই কিন্তু আমাদের তৃতীয় এবং অন্তিম দিন, তাই আজকে শেষ বেলায় আমরা সবার প্রথমে এসে পৌঁছলাম ময়ূর পাহাড়ে। এই পাহাড়টি কিন্তু ভীষণ সুন্দর, সামনে অল্প চড়াই বেয়ে আপনাকে ওপর দিকে উঠে যেতে হবে। আমরা প্রত্যেকে মিলে এই ময়ূর পাহাড় দেখতে উঠে পড়লাম। যেভাবে ট্যুর প্ল্যানটা সাজানো আছে, আপনি যদি এভাবে আপনার ট্যুর প্ল্যানটাকেও গুছিয়ে নেন, তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময় পুরুলিয়ার ম্যাক্সিমাম লোকেশনগুলো ভিজিট করতে পারবেন। ময়ূর পাহাড়ে এসেই আপনারা পেয়ে যাবেন এই ওয়াচ টাওয়ারটি, এবং ওয়াচ টাওয়ার থেকে কিন্তু বাইরের শোভাটি দুর্দান্ত। ময়ূর পাহাড় দেখে আমরা পাহাড়ের রাস্তা বেয়ে জঙ্গলের বুক ছিঁড়ে সামনের দিকে এগোতে থাকলাম। কিছুটা এগিয়েই আমরা পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্টে। এই সুইসাইড পয়েন্টের লোকেশনটাও দুর্দান্ত। সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, পুরো ল্যান্ডস্কেপ জুড়ে নীল আকাশ, নীল জল আর সবুজ জঙ্গল। সামনে থেকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। এই সুইসাইড পয়েন্ট দেখে আমরা আবার পাহাড়ি রাস্তা দিয়ে নিচের দিকে নেমে এলাম। নিচের দিকে নেমে এসেই কিছুটা এগোতেই আমরা পৌঁছে গেলাম মুরুগুমা লেকে। মুরুগুমা লেকের জলটিও কিন্তু ভীষণ পরিচ্ছন্ন। সামনে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। অবশেষে মুরুগুমা লেক দেখার পরে আমরা আবার এই রাস্তা ধরে এগোতে শুরু করলাম। যে ড্রাইভার দাদার সহযোগিতায় আমরা খুব কম সময়ে পুরুলিয়ার এতগুলো লোকেশন ভিজিট করতে পেরেছিলাম, তার নাম এবং নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। আর বলতে বলতেই আমরা আজকের দুপুরের মধ্যাহ্নভোজটি কিন্তু সেরে নেব। দেখুন কি সুন্দর থালা সাজিয়ে আমাদের খেতে দেওয়া হয়েছে। এই হোটেলটির নাম এবং নাম্বারও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন। এর গুণগত মান এবং টেস্ট দুটোই কিন্তু দুর্দান্ত ছিল। দাম পড়েছিল 150 টাকা। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেলাম একটি হোটেলে, আর এই হোটেলটিতেই কিন্তু আজ রাতে আমরা থাকব। এই হোটেলটি পুরুলিয়া স্টেশনের একদম সামনে, ওই 100 মিটারের মধ্যে অবস্থিত। এই হোটেলটি আমাদের প্রি বুকিং করা ছিল, এর নাম্বারও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা একবার চেক করে নেবেন। এই হোটেলটিতে এক রাতের জন্য আমাদের মাথা পিছু 375 টাকা করে লেগেছিল। হোটেলটি ভীষণ সুন্দর এবং পরিচ্ছন্ন। দরজা খুলতেই চোখে পড়লো একটি টিভি, একটি টেবিল, একটি ওয়ার্ড্রফে যথেষ্ট স্পেস আছে। ওয়ার্ড্রফের সামনেই রয়েছে একটি চেয়ার, একটি খাট, খাটে 2টো পিলো, একটি ব্ল্যাঙ্কেট, একটি জানালা, একটি মিররের নিচে একটি ছোট্ট ক্যাবিনেট, একটি চার্জিং পয়েন্ট, এবং ওয়াশরুমটিও কিন্তু ভীষণ পরিচ্ছন্ন। ওয়াশরুমে আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্ন কমোড, বেসিন, শাওয়ার, এবং এখানেও জলের ব্যবস্থা কিন্তু দুর্দান্ত। শুধুমাত্র আজ রাতটি আমরা এই হোটেলে কাটিয়ে পরদিন সকালেই আমরা পুরুলিয়া স্টেশন থেকে কিন্তু ট্রেন ধরব। আর এই হচ্ছে আমাদের ট্রেন 12828 পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। নিজেদের সিটে আমরা বসে গেলাম এবং এইখান থেকেই আমরা ট্রেন ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব হাওড়া স্টেশনে। আর দেখুন, কথা বলতে বলতে কিন্তু খড়গপুরেও আমরা পৌঁছে গেলাম। খড়গপুর স্টেশনে এসে আমরা আমাদের ব্রেকফাস্টই করে নিয়েছিলাম, কারণ যেহেতু সকালবেলা আমাদের সেভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই খড়গপুর স্টেশন থেকে আমরা আমাদের ব্রেকফাস্টই কিনে নিয়েছিলাম। আর এইটা ছিল আমাদের ব্রেকফাস্ট। এই পুরুলিয়ার ভিডিওতে যে কটা লোকেশন আপনাদের দেখালাম, সেই প্রত্যেকটি লোকেশন নিয়ে আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, আপনারা চাইলে একবার সেগুলোও দেখে নিতে পারেন। আর এই দেখুন, আমাদের ব্রেকফাস্টে প্রথমেই রয়েছে প্লাস্টিকের মধ্যে কিছুটা সবজি আর ওই 6টা মতন পুরি। এর দাম নিয়েছিল 20 টাকা। আপনাদের যেভাবে আমি পুরুলিয়ার ট্যুর প্ল্যানটা সাজিয়ে দিলাম, আপনারা আমার কথা বিশ্বাস করে একবার সেভাবে পুরুলিয়াটা ঘুরে দেখুন। দেখবেন খুব কম সময়ে আপনারা অনেকগুলো লোকেশন কিন্তু ভিজিট করতে পারবেন। ট্রেনের টাইম, লোকাল সাইট সিইং দেখার জন্য গাড়ির কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটি হোটেল এবং রেস্টুরেন্টের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। সুন্দর করে একটা ট্রিপ প্ল্যান বানান আর চট করে পুরুলিয়া ঘুরে আসুন।
দেখবেন দুর্দান্ত লাগবে। আপনারা যদি রাঙা পলাশে মোড়া পুরুলিয়া দেখতে চান তাহলে অবশ্যই বসন্তকালে যাবেন, আর বর্ষাকালে গেলে দেখতে পাবেন ঘন সবুজের আরো অনেক বেশি ঘনঘটা। আমরা গেছিলাম শীতকালে, আমাদেরও কিন্তু দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আচ্ছা, এই 3 দিন 3 রাতের এত সুন্দর করে গোছানো পুরুলিয়ার ট্রিপ প্ল্যানটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করতে হবে। আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কিন্তু চ্যানেল ছেড়ে পালিয়ে গেলে চলবে না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আজকের মতন বিদায়। সবাই ভীষণ ভালো থাকবেন। নমস্কার।